সুপ্রিয় দর্শক, অনেকদিন পরে আবার ইউটিউবে একটা ভিডিও দেওয়ার জন্য বসলাম। আমাদের অনেক পেশেন্ট জানতে চেয়েছেন যে রেডিওথেরাপি সম্পর্কে কিছু বলেন। তো রেডিওথেরাপি হচ্ছে ক্যান্সার চিকিৎসা এবং এর বাইরেও আরও অনেকগুলো ক্ষেত্রেই ব্যবহার করা হয়। এটি হলো রেডিয়েশন বা বিকিরণ। আমাদের যে আলো, সূর্যের আলো, এর মতোই আলো দিয়ে চিকিৎসা। তো আলোর মধ্যে পার্থক্য হচ্ছে আমাদের এই আলোর কণা, অর্থাৎ দৃশ্যমান যে আলো, সেই আলোর কণাগুলোর শক্তি খুবই কম। তার চেয়ে অনেক হাজার গুণ বেশি শক্তিশালী আলোর কণা দিয়ে কিন্তু আমরা এক্স রে করি। আমাদের সবাই একবার দুইবার এক্স রে করতে হয়েছে জীবনে। তো সেটি হচ্ছে হাজার গুণের শক্তিশালী আলোর কণা। আর যেটি দিয়ে থেরাপি দেওয়া হয় সেটি আরও হাজার গুণ, অর্থাৎ প্রায় লক্ষ গুণ বেশি শক্তিশালী আলোর কণা, যেটা শরীরের ভেতর দিয়ে একদিক দিয়ে ঢুকে আরেক দিকে চলে যেতে পারে এবং যাওয়ার পথে টিউমার থাকলে আমরা যেভাবে এটাকে ডাইরেক্ট করি, নির্দিষ্ট দিকে প্রবাহিত করি, সেখানে টিউমারের মধ্য দিয়ে সেটি পাস হয়ে যায়। যাওয়ার সময় টিউমারের কোষগুলোর সঙ্গে কিছুটা ইন্টারাকশন হয়, সোজা বাংলায় যদি বলি ধাক্কাধাক্কি হয়। তার ফলে টিউমারের সেলের কিছু ভাঙচুর হতে পারে, তাদের টিউমারের সেলের ডিএনএর স্ট্রাকচার ভেঙে যেতে পারে। আর একটা হচ্ছে যে টিউমারের মধ্যে, সেলের মধ্যে, শরীরের মধ্যে আমাদের প্রায় 70-80% হচ্ছে পানি। তো এই পানির মলিকুলের সঙ্গে, পানির অণুর সঙ্গে এই রেডিয়েশন বা আলোর কণার ধাক্কা লেগে ওখানে পানির কণাটা ভেঙে যায়। ভেঙে গিয়ে সেখানে হাইড্রোজেন পারক্সাইড তৈরি হয় আলটিমেটলি। তাহলে একটা হচ্ছে ডাইরেক্টলি এটি কোষের বা ক্যান্সারের সেলের ভিতরের যে ডিএনএ আছে সেই ডিএনএ স্ট্রাকচারটাকে ভেঙে দিতে পারে, অথবা কেমিক্যাল অ্যাকশনের মাধ্যমে এটি সেলের ক্ষতি করে এবং এই ক্যান্সার কোষগুলো এবং নর্মাল কোষও ক্ষতিগ্রস্ত হয়। এখন সুবিধা হচ্ছে যে নর্মাল কোষগুলো কিন্তু প্রাকৃতিকভাবেই, স্বাভাবিকভাবেই এটি দ্রুত আবার নিজেদেরকে পুনর্গঠন করতে পারে, যেটি ক্যান্সারের কোষ পারে না। এভাবেই আমরা যখন 15 দিন, 25 দিন, 1 মাস বা 35 দিন ধরে রেডিয়েশন দিই, গ্র্যাজুয়ালি বা ক্রমশই এখানে ক্যান্সারের কোষগুলো কমতে থাকে এবং মোটামুটি একটা ডোজ যখন আমরা কমপ্লিট করি তখন আশা করা হয় বা ওইভাবেই প্রেসক্রিপশন করা হয় যে ক্যান্সারটা নির্মূল হবে। তবে যদি একটু একটু কোথাও থেকে থাকে, যেটা খালি চোখে দেখা যায় না, সেখান থেকে আবার ভবিষ্যতে হতে পারে বা না হতে পারে, সেটা পরের ব্যাপার। কিন্তু দৃশ্যমান টিউমারগুলোকে ধ্বংস করার জন্যই আমাদের এই রেডিওথেরাপিটা আমরা ব্যবহার করে থাকি। রেডিওথেরাপি দেওয়ার জন্য যে মেশিনগুলো ব্যবহৃত হয় তার মধ্যে একটা হলো টেলিথেরাপি, একটা ব্র্যাকিথেরাপি মেশিন আছে। তো শরীরের বিভিন্ন জায়গার ক্যান্সারের জন্য বেশিরভাগ ব্যবহৃত হয় এই টেলিথেরাপির মেশিন, যেটি বাংলাদেশে খুব বেশি নাই। আমাদের প্রায় অনেক মেশিন দরকার। 160টা সেন্টারের মধ্যে, 80টা সেন্টারের মধ্যেও যদি 3টা করে মেশিন ধরি, হিসাব কষি, তাহলে আমাদের প্রায় 400-450 মেশিন লাগে। সেখানে আমাদের রয়েছেই 40 থেকে 45টা, যার কারণে আমাদের দেশে রেডিয়েশন থেরাপির বেশ সংকট রয়েছে। আর সরকারি ব্যবস্থাপনার চেয়ে বেসরকারি ব্যবস্থাপনায় এটি বেশি এগিয়েছে। বেসরকারি বেশ কয়েকটি সেন্টারেই আধুনিক মেশিনপত্র আনা হয়েছে এবং তার মাধ্যমে আমরা কিন্তু ভারত বা সিঙ্গাপুরে যে পদ্ধতিগুলোতে ট্রিটমেন্টটা দেওয়া হয় সেই ট্রিটমেন্টটাই আমরা এখানে দিতে পারি। রেডিয়েশনের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হয়, কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। তার ফলে আমাদের যে রেডিয়েশনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে সেটাও মিনিমাইজ করা সম্ভব বা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়। এটি মোটামুটি একটি লোকাল চিকিৎসা এবং অনেক ক্ষেত্রেই সার্জারির বিকল্প হিসাবে ব্যবহৃত হতে পারে এবং টিউমারের বা ক্যান্সারের
কিউরেটিভ ট্রিটমেন্ট অর্থাৎ সম্পূর্ণ বিনাশ করার জন্য ব্যবহৃত হয়, আবার ব্যথা কমানো বা অনেক সময় কর্ড কম্প্রেশন, প্যারালাইসিস, প্যারালিসিস, তীব্র ব্যথা, তীব্র ব্লিডিং এই সমস্ত বন্ধের কারণেও কিন্তু ব্যবহার করা যায়। বিভিন্নভাবেই রেডিয়েশনের ব্যবহার রয়েছে, আমরা হয়তো পরে আরও বিস্তারিত আলোচনা করব। সবাই ভালো থাকুন, অনেক ধন্যবাদ।